হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব এভারগ্রিন একটা টপিক, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে 50টা এমসিকিউ নিয়ে এসেছি। খুব তাড়াতাড়ি, ভীষণ ফাস্ট এবং অসাধারণভাবে আমরা ক্লাসটা শুরু করব। একদম মিস করলে চলবে না, অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলো শুরু করি কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। তো কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে। প্রশ্ন নাম্বার 1 বলছে, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটা কোন দেশ থেকে এসেছে? তাহলে অপশন নাম্বার এ বলছে যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, নাকি গ্রেট ব্রিটেন বা ইউকে বা ব্রিটেন, ইংল্যান্ড যাই বলো না কেন, নাকি ফ্রান্স থেকে এসছে? তোমরা জানো, যারা জানো ভালো কথা, অপশন নাম্বার বি করবে, তাহলে হবে সঠিক উত্তর। সোভিয়েত ইউনিয়ন বা তৎকালীন ইউএসএসআর ভেঙে যায় পরবর্তীকালে 1991 সালে। তো এখন তো রাশিয়া হয়ে গেছে এবং 14টা দেশ বেরিয়েছে, টোটাল 15টা দেশ। তো কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তোমার একটা খুবই উল্লেখযোগ্য একটা তোমার স্কিম ছিল, যেটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটা আমরা ওই দেশ থেকেই নিয়েছিলাম। ঠিক আছে, তো চলো পরবর্তী কোশ্চেন 2 নম্বর কি বলছে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল জিজ্ঞাসা করছে। প্রথমটা এসেছিল 1951 সালে, আর এই প্ল্যানটা 5 বছরের জন্য। তাহলে 51 থেকে 5 বছর 56 হবে। উত্তর কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে। টিক করব, পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে দেখো। বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কোন অর্থনৈতিক মডেলের উপরে তৈরি হয়েছে? কোন অর্থনৈতিক মডেল? এই কোশ্চেনটা এত ফেভারিট কোশ্চেন, প্রতিটা পরীক্ষায় এসেছে, তাই তোমাকে খুব বুঝে শুনে অপশন পড়তে হবে। মহালানবিশ মডেল, হ্যারড ডোমার মডেল, বম্বে প্ল্যান, নাকি গান্ধীজি মডেল? তুমি টুক করে এখান থেকে অপশন নাম্বার বি দেখবে আর বলবে এটা তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1951 থেকে 1956 পর্যন্ত হয়েছিল, হ্যারড ডোমার মডেল ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে মহালানবিশ, এটাও তো শুনেছি মনে হচ্ছে এটা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। ভাই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মডেল ছিল মহালানবিশ মডেল, নেহেরুভিয়ান মডেল, যাই বলো না কেন। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। প্রশ্নটা পড়বে ভালো করে। বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন ক্ষেত্রের উপরে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছিল? 4টে অপশন তোমার সামনে রয়েছে, তুমি একটুখানি বুদ্ধি খাটাও। তুমি দেখো, দেশ সবে স্বাধীন হয়েছে 1951 সাল, তাহলে তো দেশে মানুষ খেয়ে পরে বাঁচবে, তারপরে তো অন্য কিছুর ক্ষেত্রে। তাহলে এখানে কি রয়েছে? সবার প্রথমে আমরা নজর দিয়েছিলাম অপশন নাম্বার বি, কৃষি, এবং কৃষির জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে সেচ ব্যবস্থা। তাই এই জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীনই একটা নয়, দুটো নয়, 4টে বড় বড় সেচের জন্য বা অন্যান্য আর মাল্টিপারপাস ড্যাম তৈরি হয়েছিল। যেমন ডিভিসি, দামোদর নদীর উপরে ডিভিসি তৈরি হয়েছিল। শতদ্রু নদীর উপরে সব থেকে বড় বাঁধ যেটা, সেটা তৈরি হয়েছিল কিনা ভাকরা নাঙ্গাল। মহানদীর উপরে দীর্ঘতম বাঁধ তৈরি হয়েছিল হীরাকুদ ড্যাম, এবং নাগার্জুন ড্যাম তৈরি হয়েছিল কৃষ্ণা নদীর উপরে। এই 4টে ড্যামের কথা মনে রাখবে, যেগুলোর অনেকগুলো উদ্দেশ্য ছিল, তার মধ্যে একটা প্রধান উদ্দেশ্য ছিল সেচ ব্যবস্থা, ভারতের কৃষি জমিতে যাতে সারা বছর জল প্রোভাইড করতে পারি আমরা। ঠিক আছে, তো এগ্রিকালচারের উপর নজর দেওয়া হয়েছিল প্রথম পঞ্চবার্ষিকীতে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা। বলছে 5 নম্বরে কি বলছে। বলছে ভারতের বিখ্যাত মহালানবিশ মডেল আসে পরীক্ষায়, হেভি ফেভারিট কোয়েশ্চেন। বলছে এই মহালানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল? তুমি কি উত্তর দেবে? এ তো সোজা কোয়েশ্চেন, অপশন নাম্বার বি হয়ে যাবে। অপশন নাম্বার বি, দ্বিতীয় মহালানবিশ মডেল বা নেহরুভিয়ান মডেল বা নেহরু মহালানবিশ মডেল, যাই বলো না কেন, একটাই অ্যান্সার, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যখন এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তখনই সাল 1956-তে শুরু হয়েছিল। 5 বছর কাউন্ট করবে, 1961 হবে। চলো পরবর্তী কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। এই দেখো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাল দেখো 56 থেকে 61। বলছে প্রধান লক্ষ্য কি ছিল? তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য যদি এগ্রিকালচার হয়, তাহলে দ্বিতীয়টাতে কি ছিল? তাহলে এগ্রিকালচার হয়ে গেল। এগ্রিকালচারের পরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি ভাই? শিল্প। শিল্প কোথায় আছে? শিল্প তুমি দেখো না, কৃষি রপ্তানি বাড়ানো, সম্পূর্ণ দারিদ্রতা দূরীকরণ, কি জনসংখ্যা নিয়ন্ত্রণ, নাকি তোমার দ্রুত শিল্পায়ন, এবং ইম্পর্টেন্ট বক্স করে দিচ্ছি, ভারী ও মৌলিক শিল্পের উপরে নজর দিতে হয়েছিল অপশন নাম্বার এ তে। ভারী শিল্প এবং মৌলিক শিল্প মানে কোন শিল্প? লৌহ ইস্পাত। মনে রাখবে, লৌহ ইস্পাত, লৌহ ও ইস্পাত শিল্পের উপরে নজর দেওয়া হয়েছিল। তাই এই সময়ে দুর্গাপুর, রৌরকেল্লা এবং ভিলাই, এই 3টে বড় বড় ইস্পাত কারখানা তৈরি হয়েছিল সেকেন্ড বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পরবর্তী প্রশ্ন দেখো। বলছে দুর্গাপুর, রৌরকেল্লা, ভিলাই, এই ইস্পাত কারখানাগুলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? পড়িয়ে দিয়েছি, ইজি হয়ে গেছে। জয়নগরের মোয়ার মতন, অপশন নাম্বার বি করবে। পর প্রশ্নে চলে যাব। ঠিক আছে, চলো ভারতের পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন কত
সালে তৈরি হয়েছে। প্ল্যানিং কমিশন কি জিনিস? প্ল্যানিং কমিশন আমি তোমাদের কোর্সে পড়িয়েছি। প্ল্যানিং কমিশন হচ্ছে প্ল্যানিং মানে পরিকল্পনা। কিসের পরিকল্পনা? ভারতের অর্থনৈতিক পরিকল্পনা। তার জন্য একটা বডি তৈরি হয়েছিল। কি বডি? না গভর্নমেন্টাল বডি তৈরি হয়েছিল, যেখানে যারা বিশেষজ্ঞ তারা হচ্ছে ভারতের অর্থনীতিকে আগামী 5 বছরের জন্য প্ল্যানিং করতো। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে প্ল্যানিং কমিশন। আর এই প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল 1950 সালে। 1950 সাল জিজ্ঞাসা করবে কোনো কোনো সময়, তখন বলবে 15 মার্চ। তো এটা 15 মার্চ তৈরি হয়েছিল প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন ফ্রি দিচ্ছি ফুচকার মতন, ফাও দিচ্ছি, সেটা হচ্ছে সব সময় জিজ্ঞাসা করবে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে হয়? অবভিয়াসলি সব সময় মনে রাখবে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান হয় প্রাইম মিনিস্টার। যে প্রাইম মিনিস্টার সেই হচ্ছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। তাই সুতরাং প্রথম প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কে ছিলেন প্রথম চেয়ারম্যান? নেহেরু ছিলেন। তাই এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? নেহেরু ছিলেন। ঠিক আছে, জওহরলাল নেহেরু। 9 নম্বর প্রশ্ন দেখবো আমরা। দেখো কি বলছে, 9, কোয়েশ্চেন নাম্বার 9, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর চূড়ান্ত অনুমোদন কে দেয়? মনে করে দেখো, কোর্সে আমি কিন্তু পড়িয়েছি এটা। কি না, চূড়ান্ত অনুমোদন। দেখো প্ল্যানিং করে কে? পুরো যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা খাতায় কলমে লিখছে কে? কোন খাতে কত টাকা বরাদ্দ হবে, কত দিনের জন্য হবে, কি হবে না হবে, A to Z প্ল্যানিং করলো কে? প্ল্যানিং কমিশন। ইমপ্লিমেন্ট কে করবে? ইমপ্লিমেন্ট করবে বা অনুমোদন করবে, চূড়ান্ত অনুমোদন সিগনেচার দিয়ে স্ট্যাম্প দিয়ে বলবে হ্যাঁ চলো অনুমোদন করে দিলাম, এইটা করবে হচ্ছে জাতীয় জাতীয় উন্নয়ন পরিষদ। ইংরেজিতে কি বলবো? জাতীয় মানে ন্যাশনাল, উন্নয়ন মানে ডেভেলপমেন্ট, পরিষদ মানে কাউন্সিল, তার মানে হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এনডিসি। সাল জিজ্ঞাসা করবে, বলবে 1952 সাল হবে কারেক্ট আনসার। 1952 সালে এনডিসি তৈরি হয়েছিল বা জাতীয় উন্নয়ন পরিষদ তৈরি হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্নে যাব তার আগে তোমাদের একটা ছোট্ট ঘোষণা করে রাখি। পুলিশের জন্য যারা প্রিপারেশন করছো, স্পেশাল অফার যুক্ত পুলিশের কম্বো বলতে পারো এটা। সব কটা পুলিশের যে কটা এক্সাম হয় প্রতিটা পরীক্ষার জন্য তুমি বেস্ট প্রিপারেশন যদি করতে চাও, তাহলে এই কম্বো পুলিশের এই কোর্সটা তুমি নিতে পারো। নাম্বার এখানে দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত স্পেশাল অফার চলছে, তাড়াতাড়ি কল করো। এছাড়াও তুমি পিএসসি মিসলেনিয়াস, তারপর হচ্ছে 2027-এর জন্য সম্পূর্ণ নতুন জিডির ব্যাচ, জিডির কোর্স রয়েছে। এছাড়াও পঞ্চায়েতের কোর্স। পঞ্চায়েতের এখনো যারা ভাবছো যে কোর্সটা কিনবো কি কিনবো না, পারচেস করবো কি করবো না, বেশি দেরি হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কল করো এবং হচ্ছে পঞ্চায়েতের কোর্স পারচেস করে তোমার প্রিপারেশন আরো বেশি ইম্পর্টেন্ট করে তোলো। ঠিক আছে, সহজ করে তোলো। আর যদি কম্বের কথা বলি, কম্বো 6.0 এটা নেবে। এটা হচ্ছে ভ্যালিডিটি সব থেকে বেশি থাকে, 2 বছরের ভ্যালিডিটি থাকে। 2 বছরের ভ্যালিডিটি, বাড়িতে বসে হচ্ছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ, মক টেস্ট প্লাস হচ্ছে প্র্যাকটিস সেট, একই জায়গায় বাড়িতে বসে একই সময় প্রিপারেশন করো। 2 বছর থেকে তুমি হচ্ছে বারে বারে রিপিটেড তুমি ক্লাস দেখতে পাচ্ছ। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে, এই নাম্বারে ফোন করবে। ফোন করে তোমার মনে যা যা প্রশ্ন আসছে ফিজ রিলেটেড জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। চলো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। বলো, প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো কি হয়েছে, ভারত ও চীনের যুদ্ধ হচ্ছে কত সালে? না 1962 সালে। আবার ভারত ও পাকিস্তানের যুদ্ধ হচ্ছে 1965 সালে। এই বলছে এই যে যুদ্ধ দুটো হয়েছে, এই যুদ্ধ তিনটের কারণে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফেল করেছিল। কি বলেছে? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফেল করেছে? ভাই তৃতীয় পঞ্চবার্ষিকী হিসাব করে দেখো না। প্রথমটা হচ্ছে 1951 সাল থেকে যদি 56 হয়, তাহলে পরেরটা শুরু হবে, দ্বিতীয়টা শুরু হবে 56 সালে, 56 থেকে শুরু হবে, শেষ হবে কত সালে? 61 সালে। তাহলে এখানে বলছে কি? এখানে বলছে হচ্ছে 61 সালে শেষ হবে, এখানে বলছে 1962। তাহলে 1961 সালে শুরু হবে কোনটা? 1961 সালে শুরু হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 5 বছর কাউন্ট করে তখন 1966-এ গিয়ে শেষ হচ্ছে। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান। পরীক্ষায় জিজ্ঞাসা করবে যে এই যে দুটো যুদ্ধ, এই যুদ্ধটা কোন প্ল্যানের সময় হয়েছিল? তৃতীয় প্ল্যানের সময় হয়েছিল। সেই কারণে তৃতীয় প্ল্যান পুরোপুরিভাবে আমাদের ফেল করে গেছিল। ঠিক আছে, চলো 11 নম্বর প্রশ্নের উত্তর দেবো। 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো, ভালো করে প্রশ্ন পড়বে। কি বলছে? বলছে 1966 সাল থেকে 1969 পর্যন্ত সময়কালকে ভারতের অর্থনীতির ইতিহাসে কি বলবো? ভারতের অর্থনীতির ইতিহাসে কি বলবো? পরিকল্পনা ছুটি বলবো, জরুরি ব্যবস্থা বলবো, রোলিং প্ল্যান বলবো, নাকি স্বর্ণযুগ বলবো? এইটা বুঝতে গেলে আগের কোয়েশ্চেনটাতে আবার যেতে হবে। আগের কোয়েশ্চেনটাতে কি ছিল? এখানে দেখো সালগুলো আমি বলেছি তোমাদের, যে কি বলেছি, এটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী, এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী, এটা হচ্ছে 3 নম্বর পঞ্চবার্ষিকী। তাহলে সুতরাং 1966 সালে 3 নম্বর পঞ্চবার্ষিকী শেষ হয়েছে। তাহলে 1966 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী আসার কথা, কিন্তু আসেনি। কেন আসেনি? তার কারণ 3 নম্বর পঞ্চবার্ষিকীটা সম্পূর্ণভাবে ফেল করেছিল। আর ফেল করেছিল বলে ভারতীয় অর্থনীতিবিদরা বা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন বলছে না, 5 বছরের জন্য আমরা লং টার্মের ইকোনমিক প্ল্যানিং নেব না, আমরা কি নেব? ছোট্ট ছোট্ট প্ল্যান করব, 1 বছরের 1 বছরের। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1966 থেকে 1967 পর্যন্ত 1 বছরের একটা প্ল্যান নিল।
তারপরে এইটা শেষ হয়ে গেল 1967 সালে, আবার আর এক বছরের জন্য, পরবর্তী এক বছরের জন্য নিল হচ্ছে 1968 সাল পর্যন্ত দ্বিতীয় এক বছরের প্ল্যান। আবার হচ্ছে তোমার 1968 সালে এটা শেষ হলো, 1968 থেকে 1969 পর্যন্ত আর একটা এক বছরের প্ল্যান নিল, তিনটে হলো টোটাল। তাহলে একটা, দুটো, তিনটে, 1969 পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা আসেনি, এক বছর এক বছর করে তিনটে তিনখানা হচ্ছে তোমার প্ল্যানিং এসেছিল, এক বছরে করে অ্যানুয়াল প্ল্যান এসেছিল। তাই এইটাকে বলা হয় হচ্ছে তোমার প্ল্যান হলিডে বলা হয়। এটাকে কি বলা হয় এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি। তার কারণ হচ্ছে 3 নম্বর প্ল্যান, তৃতীয় এবং হচ্ছে চতুর্থ প্ল্যানের মধ্যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা হচ্ছে 3 বছরের গ্যাপ। এই 3 বছরের গ্যাপটাকে বলা হয় প্ল্যান হলিডে বা পরিকল্পনা ছুটি। 1966 থেকে 1969 পর্যন্ত মনে থাকবে, জীবনে কোনোদিনও ভুলবে না। চলো পরবর্তী কোশ্চেনে যাব। বলছে ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব কোন সময়ে ঘটেছিল? কোন সময়ে সবুজ বিপ্লব ঘটেছিল? দেখো সবুজ বিপ্লব ঘটেছিল কোন সময় বলো তো? যখন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, চীনের সাথে ভারতের যুদ্ধ, এবং আরেকটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে খরা দেখা দিয়েছিল। এত খরা দেখা দিয়েছিল, খাদ্যের অভাব পুরোপুরি আর কি সারা ভারতবর্ষ জুড়ে, মানুষ না খেয়ে মরছে। সেই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্ল্যানিং করে যে না ভাই, আমাদের এগ্রিকালচার সেক্টরকে এমনভাবে পরিবর্তন করে দাও যাতে ভারতীয় মানুষ না খেয়ে না মরে, ফসল উৎপাদন করে প্রচুর পরিমাণে। সেইটারই হচ্ছে ফল হচ্ছে MS স্বামীনাথনের গ্রিন রেভলিউশন। আর এই গ্রিন রেভলিউশনটা ঠিক তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে শুরু হয়েছিল। তার মানে প্রথম হবে না, দ্বিতীয় হবে না, পঞ্চম হবে না, অপশন নাম্বার সি হবে কারেক্ট আনসার। 60-এর দশকের মাঝামাঝি সময়ে যে প্ল্যান হলিডেটা এসেছিল, সেই প্ল্যান হলিডে বা বার্ষিক পরিকল্পনার সময় হয়েছিল। ঠিক আছে, বার্ষিক পরিকল্পনার সময় বা প্ল্যান হলিডের সময় হয়েছিল 1966 থেকে 1969 ওই টাইমটাতে হয়েছিল। আমি কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, ভালো করে মনে রাখবে, MCQ নয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা এখানে বলবো, যদি মনে করো এইটা অপশনে না থাকে তাহলে তৃতীয় পঞ্চবার্ষিকী থাকবে, তাহলে তৃতীয় করে চলে আসবে, তৃতীয় করে টিক করে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন দেখো, এই 13 নম্বর প্রশ্ন দেখো। বলছে 1969 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের কতটি প্রধান বাণিজ্যিক ব্যাংকের ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ করা হয়েছিল? প্রথমে জওহরলাল নেহেরু মারা গেলেন 64 সালে। 64 সালে আসলেন হচ্ছে দ্বিতীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, তারও সাডেনলি ডেথ হয়ে গেল 1966 1966 সালে। 1966 সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসলেন। ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসে একটু দেখে টেকে নিয়ে দেখলেন যে আচ্ছা, ভারতবর্ষে যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোকে জাতীয়করণ করতে হবে, সুতরাং সরকারের হাতে নিতে হবে, না হলে গরিব মানুষ হচ্ছে তোমার কি হবে না, গরিব মানুষ সরকার ব্যাংকের সুবিধা থেকে বঞ্চিত থাকবে। সেই জন্য হচ্ছে এখানে বেছে নিয়েছিল 14টি ব্যাংকে, 1969-এ 14খানা ব্যাংকে জাতীয়করণ করা হয়, ইন্দিরা গান্ধী করেছিলেন। ঠিক আছে, আচ্ছা তারপরে 14 নম্বর প্রশ্ন, গরিবি হাটাও এই কথাটা বা এই স্লোগানটা কোন পঞ্চবার্ষিকীর সাথে যুক্ত এবং কোন প্রধানমন্ত্রী যুক্ত? গরিবি হাটাও পঞ্চম পঞ্চবার্ষিকীর সাথে যুক্ত, কোথায় আছে? এইখানে রয়েছে। আর ইন্দিরা গান্ধী এটা দিয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন 15 নাম্বার। বলছে এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার উদ্দেশ্য কি? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল 100% সাক্ষরতা। ভাই এখন 100% সাক্ষরতা হয়নি, তাহলে তখন কি হবে? চলো বাদ এটা। বুলেট ট্রেন এখন হয়নি, তখন কি করে হবে? এটাও বাদ। ডিজিটাল ইন্ডিয়া এখন চলছে, এটা বাদ। তাহলে অটোমেটিক্যাল অপশন এটা দাঁড়াচ্ছে কি? আগে দারিদ্রতা দূরীকরণ করো, স্বনির্ভরতা অর্জন করো। ভারতের দরিদ্র মানুষের মানে এখন তো কত দরিদ্র মানুষ না খেয়ে মরছে, তাহলে তখনের অবস্থাটা ভেবে দেখেছো একবার? তো তোমার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ। সেই জন্যই তো স্লোগানটা ছিল যে গরিবি হাটাও, গরিব হাটাও নয়, গরিবি হাটাও, মানে দারিদ্রতা দূরীকরণ করো, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগান। আরেকটা এখানে ইনফরমেশন তোমাদের দিচ্ছি, ওই যে ফাও ফুচকার মতন, সেটা হচ্ছে যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এমন একটা পরিকল্পনা যেটা 5 বছর নয় 4 বছর চলেছিল। তার মানে এটা 5 বছর কমপ্লিট করতে পারেনি। ঠিক আছে, কারণ সরকার পরিবর্তন হয়ে গেছিল সেই সময়। চলো 16 নম্বর প্রশ্নের উত্তর দেবে। বলছেন 1978 সালের জনতা পার্টি সরকার ক্ষমতায় আসে, 1978 সালে আসে, এবং কেন্দ্রে প্রথম অকংগ্রেসীয় সরকার, কংগ্রেস হেরে যায়, জনতা পার্টি ক্ষমতায় আসে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দেয়, যেটা বললাম তোমাদের। কোন নতুন পরিকল্পনা চালু করে দিয়েছিল? বলছে
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে মাঝ রাস্তায় থামিয়ে দিয়ে আর পরিকল্পনা আনেনি, তখন হচ্ছে নতুন একটা পরিকল্পনা এসেছিল, সেইটাকে বলা হচ্ছে রোলিং প্ল্যান। কি প্ল্যান? না রোলিং প্ল্যান। কারা এনেছিল? জনতা পার্টি। কত সালে এনেছিল? 1978 সালে। 5 বছরের জন্য এনেছিল, কিন্তু এটা 5 বছর চলতে পারেনি। 78 থেকে 2 বছর কাউন্ট করে 1980 সালে এটা স্টপ হয়ে যায়। তো 1980 সাল পর্যন্ত এটা চলেছিল। এটার মেয়াদ হচ্ছে 2 বছর মাত্র, ঠিক আছে। তারপর আবার কংগ্রেস চলে আসে 80 সালে আবার পঞ্চম পঞ্চবার্ষিকী শেষে ষষ্ঠ পঞ্চবার্ষিকী আসে। 6 নম্বরটা দেখো কি বলছে জায়গাটাতে, ভালো প্রশ্ন এটা। পঞ্চায়েতের যারা এক্সাম দিতে যাবে তোমাদের জন্যই তো এই কোয়েশ্চেন্স গুলো। দেখো প্রশ্ন বলছে গ্রামীণ অর্থনীতি বিকাশের, তোমার সিলেবাস একেবারে উল্লেখ করা রয়েছে স্পষ্টভাবে। তো বলছে গ্রামীণ অর্থনীতি বিকাশের অন্যতম শীর্ষ ব্যাংক হচ্ছে নাবার্ড। নাবার্ডের নাম যারা শুনেছো ভালো কথা, যদি না শোনো ভালো করে শুনে রাখো। এই যে নাবার্ড, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থাপিত হয়েছিল, যেটার সময় ছিল 1982। সবার প্রথম নাবার্ড স্থাপিত হয় কত সালে? 1982 সালে। একটু জোর দাও মস্তিষ্কে। আমি বললাম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 78 সালে স্টপ হয়ে যায়। 78 থেকে 80 মাঝখানে 2 বছর রোলিং প্ল্যান আসে। তাহলে রোলিং প্ল্যান 80 সালে আসে, 80 সালে এটা স্টপ হয়ে যায়। 80 সালে কোনটা আসে? 6th 5 ইয়ার প্ল্যান আসে, যেটাকে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা করি। এটা বলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 সাল থেকে 5 বছর কাউন্ট করো 1985 সাল পর্যন্ত। আর নাবার্ড স্থাপিত হচ্ছে 1982-তে, সুতরাং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে স্থাপিত হয়। নাবার্ডের পুরো নাম জিজ্ঞাসা করবে, তুমি বলবে নাবার্ডের পুরো নাম হচ্ছে, দেখো NA মানে ন্যাশনাল, NA মানে ন্যাশনাল, B ফর ব্যাংক, না ন্যাশনাল ব্যাংক, এটা একটা ন্যাশনাল ব্যাংক, ফর এগ্রিকালচার, এ দিয়ে এগ্রিকালচার, অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে তোমার নাবার্ডের ফুল ফর্ম, মনে রাখবে, ঠিক আছে। চলো 19 নম্বর, জহর রোজগার যোজনা। এটা একটা স্কিম, পরীক্ষায় তোমাদের সিলেবাসে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে যে রুরাল ডেভেলপমেন্ট বা হচ্ছে তোমার গ্রামীণ রিলেটেড যে সমস্ত সরকারি স্কিমগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়ে যেতে হবে। এইটা একটা গ্রামীণ সম্পর্কিত স্কিম। স্কিমটার নাম হচ্ছে জহর রোজগার যোজনা। জহর রোজগার, জওহরলাল নেহরুর নামে। রোজগার কাদের যোজনা? কোন ক্ষেত্রে? না গ্রামীণ বেকারত্ব দূর করবার জন্য। তার কারণ জহর রোজগার, নামেই বলছে রোজগার, গ্রামীণ মানুষের তোমার হচ্ছে কি বেকারত্ব দূর করবার জন্য একটা সরকারি স্কিম বা প্রকল্প এনেছিল। সেইটা এনেছিল কোন সময়? এটা এনেছিল সপ্তম পরিকল্পনার সময়। এটা ছিল রাজীব গান্ধী সেই সময়, রাজীব গান্ধী সেই সময় ছিলেন সপ্তম পরিকল্পনার সময়। এরকম দুটো স্কিম আসে, একটা হচ্ছে জহর রোজগার যোজনা, আরেকটা হচ্ছে নেহেরু রোজগার যোজনা, নেহেরু রোজগার যোজনা। তাহলে জহর রোজগার যোজনা হচ্ছে গ্রামীণ, আর নেহেরু রোজগার যোজনা হচ্ছে শহরের মানুষের জন্য। নেহেরুটা শহরের মানুষের জন্য। দুটো রোজগারের স্কিম এনেছিল সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, রাজীব গান্ধী সেই সময় ছিলেন, ঠিক আছে। চলো তারপরে 19 নম্বর দেখব। বলছে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে 2 বছর পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়নি। সেই সময় বার্ষিক পরিকল্পনা হয়েছিল। আবার তখন কোন ঘটনাটা ঘটেছিল, মানে টাইমটা বলতে চাইছে। আমি বুঝিয়ে দিচ্ছি কনসেপ্টটা। কনসেপ্টটা হচ্ছে দেখো, ভারতবর্ষে পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোট ছিল 12টি। কতগুলি ছিল? 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1 2 3 4 করে। এই 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর পর হয়নি, ঠিক আছে। মাঝখানে 3 বারের গ্যাপ হয়েছে। 3 বারের গ্যাপের মধ্যে সবার প্রথম যে গ্যাপটা ছিল 1966 থেকে 1969 সাল পর্যন্ত, 1969 সাল পর্যন্ত 3 বছরের একটা গ্যাপ ছিল। এটাকে প্ল্যান হলিডে বলি আমরা, বা পরিকল্পনা ছুটি বলি। দ্বিতীয়বার গ্যাপ হয়েছিল 1978 সালে। 1978 সালে 78 থেকে 80, 2 বছরের একটা গ্যাপ ছিল, যেটাকে আমরা রোলিং প্ল্যান বলে থাকি, রোলিং প্ল্যান। আবার গ্যাপ হয়েছিল 1990 সাল থেকে 1992 সাল পর্যন্ত, 2 বছরের একটা। এই যে 2 বছরের, এই 3 বারই হচ্ছে তোমার পঞ্চবার্ষিকী পরিকল্পনার হচ্ছে গ্যাপ আসে। আর এই 3 নম্বরটা এখানে জিজ্ঞাসা করছে যে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের কারণে যে পঞ্চবার্ষিকীর একটা গ্যাপ আসে, এই গ্যাপটা কোন সময় আসে? 1990 থেকে 92 খুঁজবে, অপশন নাম্বার সি তে রয়েছে, টিক করবে, পরের প্রশ্নে চলে যাব, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে 20 নম্বর কোয়েশ্চেন। বলছে 1992 সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কার অর্থনৈতিক সংস্কার করা হয়েছিল?
কার অর্থনৈতিক সংস্কার করেছে? এলপিজি নীতিকে, যেটাকে বলে থাকে মডেলের উপরে ভিত্তি করে। মানে এক কথায় বলতে চাইছে যে 1992 সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কার অর্থনৈতিক সংস্কার করা হয়েছিল, যেটাকে আমরা এলপিজি নীতি বলে থাকি। এই মডেলটা ছিল হচ্ছে রাও মনমোহন মডেল। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, রাও মানে হচ্ছে সেই সময়কার প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী, নরসিমা রাও প্রধানমন্ত্রী, এবং সেই সময় অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। দুজনে মিলে একটা প্ল্যানিং করে, প্ল্যানিংটাকে বলা হয় নতুন অর্থনৈতিক পরিকল্পনা, যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে চলছিল, সেটাই এখানে জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী 21 নম্বর প্রশ্ন দেখো। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1992 থেকে 97 সাল হয়েছিল, কোন বিষয়ের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়? তাহলে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে কিসের উপরে? না অপশন নাম্বার এর উপরে। কি না? মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এগুলোর উপরে জোর দেওয়া হয় অপশন নাম্বার এ। ঠিক আছে, বেশ। তারপরে দেখো 22 নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছে। 22 নম্বর প্রশ্ন কি? নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা টাইমটা দেখো, টাইমটা হচ্ছে 97 থেকে 2002 সাল। 97 থেকে 2002 হচ্ছে নবম পঞ্চবার্ষিকী। এই সময় কি স্লোগান বা লক্ষ্য ছিল? লক্ষ্য বা স্লোগান কি ছিল? খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, গরিবি হাটাও, এটা তো পঞ্চম পঞ্চবার্ষিকী, দ্রুত শিল্পায়ন, এটা তো 2 নম্বর পঞ্চবার্ষিকী, নাকি ন্যায় বিচার, সমতার সাথে অর্থনৈতিক বৃদ্ধি, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, এটা ছিল হচ্ছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য। ওকে, তারপরে দেখো 23 নম্বর কোশ্চেনে যাব। গ্রামীণ সড়ক যোগাযোগ কি বলছে? গ্রামীণ সড়ক যোগাযোগের আমূল পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় আসে। গ্রাম সড়ক যোজনা, এই গ্রাম সড়ক যোজনাটা কত পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আসে? সপ্তম, অষ্টম, নবম নাকি দশম? উত্তর করবে নবম। উত্তর কি করবে? নবম। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 24 নম্বর কোশ্চেনটা একটু মনোযোগ দেবে। কি বলছে? বলছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার 2002 থেকে 7 অবধি চলেছিল, এটা টাইমিংটা দেখবে, দশমটা 2002 থেকে 7 অবধি। প্রধান লক্ষ্যবস্তু কি ছিল? প্রধান লক্ষ্য ছিল হচ্ছে বিদেশি লোন বন্ধ করে দাও, কৃষি কাজ বন্ধ করে দাও, এটা তো হবেই না কোনোদিনও। ঠিক আছে, দারিদ্রতার অনুপাত 50% বাড়িয়ে দাও, না অপশন নাম্বার এ ছিল অটোমেটিক্যালি। বুঝতেই পারছো, আগামী 10 বছরে ভারতের মাথাপিছু আয় দ্বিগুণ করা, এটা ছিল হচ্ছে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা উদ্দেশ্য। স্টার মার্ক কোয়েশ্চেন, ভালো প্রশ্ন এটা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। ভারতের 100 দিনের কাজ, যেটাকে আমরা খুব ভালো করে চিনি, যেটাকে মনরেগা বলা হয়, মনরেগা। ঠিক আছে, কি বলা হয়? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই গ্যারান্টি অ্যাক্ট 2006 সালে এসেছিল। কত সালে? 2006 সালে এসেছিল, যেটাকে আমরা 100 দিনের কাজ বলি। তার কারণ এটাকে 100 দিন কাজ দেবে গ্যারান্টি দেয়া হচ্ছে। আনস্কিল্ড যারা লেবার ছিল, পরিশ্রম করে, সেই সমস্ত লেবারদের 100 দিনের কাজ সরকারের তরফ থেকে দেবে গ্যারান্টি। এইটা পরিকল্পনাটা এসেছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে? কি দেবে উত্তর দেবে আচ্ছা 2006। তাই তো, তার মানে এদিকে চলে যাচ্ছ, আগের কোশ্চেনটা দেখো, 2002 থেকে 7 অব্দি কে ছিল? দশম। তাহলে উত্তর কি হবে? দশম। এটা তো তোমার হচ্ছে 6 হয়েছে, তাহলে দশম কোথায়? অপশন নাম্বার বি রয়েছে, টিক করবে। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 26 নম্বর কোশ্চেন বলছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার টাইমিং ছিল 2007 থেকে 2012 পর্যন্ত, এটা আগে মনে রাখবে। তো এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল বা মূল মন্ত্র কি ছিল? উদ্দেশ্য ছিল কি? জনসংখ্যা দ্বিগুণ করা। এটা তো আগে কাটবে, একেবারেই নয়। আমরা সবসময় চাইছি জনসংখ্যা যাতে কন্ট্রোলে থাকে, কমে, তো উত্তর হবে না এটা। প্রতিরক্ষা বাজেট, একেবারেই কোনো রকমের কোনো ইস্যুস ছিল না পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে প্রতিরক্ষা বাজেটের কথা। কেবল শহরকে উন্নয়ন করার কথাও ছিল না, উন্নয়ন করার কথা ছিল অপশন নাম্বার এ, যেটা দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। ইংরেজির নামটা মনে রাখবে, ইংরেজিতে এটাকে বলে থাকে কি না ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ, বাংলায় বলা হয় দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এটা 11 নম্বর 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য ছিল। আর 11 নম্বর 5 ইয়ার প্ল্যান হচ্ছে সব থেকে সফলতম 5 ইয়ার প্ল্যান ছিল, যার জিডিপি গ্রোথ রেট বাৎসরিক 7.9% হয়েছিল। 7.9% সব থেকে সফলতম হয়েছিল 12টার মধ্যে।
ঠিক আছে, শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি হয়েছে? টোটাল 12টা। তাহলে কি অপশন নাম্বার সি গুজবে, দ্বাদশ দাগাবে, তারপরের প্রশ্ন চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল কি? 11 নম্বরটা বলেছে, এবার বলছে দ্বাদশের উদ্দেশ্য বলো। দ্বাদশের উদ্দেশ্য কি হবে? হবে কি কৃষি বিপ্লব? না, আগেই হয়ে গেছে স্যার, এটা আর হবে না। আত্মনির্ভর ভারত, এটা তো হবে না, এখন নেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত, বা আগে অনেক আগে নেওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধীর সময় আত্মনির্ভর ভারতের কথা বলা হয়েছিল। গরিবি হাটাও ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল। তো অপশন নাম্বার এ হয়ে যাবে দ্রুত এবং টেকসই আরো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। তার মানে দেখতে পারবে 11 নম্বরটাতে উদ্দেশ্য ছিল দ্রুত এবং আরো অন্তর্ভুক্তমূলক উন্নয়ন, এখানে একটা নতুন শব্দ যুক্ত হলো 12 নম্বরে, সেটা হচ্ছে টেকসই, যার ইংরেজিটা হচ্ছে এই রকম দেখতে লাগবে। ইংরেজিতে কি বলছে? বলছে ফাস্টার অ্যান্ড সাস্টেনেবল। টেকসইকে কি বলা হচ্ছে? সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। মোর ইনক্লুসিভ গ্রোথ, একেবারে অন্ধের মতন মুখস্থ করে যাবে, এখান থেকেই প্রশ্ন আসবে, টিক করে চলে আসবে। ঠিক আছে, 1 নম্বর তোমার পকেটে থাকবে। চলো 29 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে যে নীতি আয়োগ, এই যে নীতি আয়োগ, এটা হচ্ছে পরিকল্পনা কমিশনকে ভেঙে তৈরি করা হয়েছে। আগে ছিল পরিকল্পনা কমিশন, যেটা স্থাপিত হয়েছিল 1950 সালের 15ই মার্চ তৈরি হয়েছিল। ঠিক আছে, কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে পরিকল্পনা কমিশন। কে তৈরি করেছিল? স্যার নেহেরু তৈরি করেছিল। কে তৈরি করেছিল? নেহেরু, জওহরলাল নেহেরু। এবার তোমার 2015 সালে যখন নাকি মানে 2014 সালে নতুন গভর্নমেন্ট আসে, বিজেপি সরকার আসে, নরেন্দ্র মোদী সরকার আসে, নরেন্দ্র মোদী সরকার বলছে পুরনো সিস্টেমকে আমরা একটুখানি চেঞ্জ করব, পরিকল্পনা কমিশন এখন আর এক্সিস্টেন্সে রাখবো না, তার বদলে আমরা নিয়ে আসবো কি নীতি আয়োগ। কত সালে আনা হয়েছে? 2015 সালে। অপশন নাম্বার সি তে রয়েছে। সাল জিজ্ঞাসা করবে, তুমি বলবে এটা হচ্ছে 1 জানুয়ারি। আবার বলছি, নীতি আয়োগের সাল তারিখ দুটোই মনে রেখে দাও। 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ তৈরি হয়েছে। কাকে তুলে দিয়ে তৈরি হয়েছে? পরিকল্পনা কমিশনকে দিয়ে পরিকল্পনা কমিশনের পরিবর্তে তুলে হচ্ছে। বারে বারে এসছে পরীক্ষাতে, আবারও আসবে, সিলেবাস একেবারে জল জল করে মেনশন করা রয়েছে তোমাদের। ঠিক আছে, পড়ে যাও এখান থেকে, পরীক্ষায় কমন এলো বলে। চলো তারপরে 30 নম্বর প্রশ্নের উত্তর দেবে। এই যে নীতি আয়োগ, এত কথা শুনছি নীতি আয়োগের, তো এই নীতির পুরো নাম কি? নীতির পুরো নাম দেখো, NITI, নীতির পুরো নাম হচ্ছে অপশন নাম্বার এ কি? এন ফর ন্যাশনাল, আই দিয়ে ইনস্টিটিউশন, ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তার মানে ন্যাশনাল ইনস্টিটিউশন, এটা একটা জাতীয়তরের সংস্থা। কি করবে? যেটা হচ্ছে ট্রান্সফর্ম করবে, ইন্ডিয়াকে পরিবর্তন করবে। কিসে? না ভারতবর্ষকে পরিবর্তন করবে উন্নয়নশীল থেকে উন্নত ভারতবর্ষের মধ্যে। ঠিক আছে, এইটা হচ্ছে নীতি আয়োগের সম্পূর্ণ নাম। ঠিক আছে, চলো তারপরে দেখি আমরা কি বলছি। 31 নম্বর প্রশ্ন বলছে, এই যে নীতি আয়োগ, এই নীতি আয়োগ যখন 2015 সালে তৈরি হয়েছে, পদাধিকার বলে চেয়ারম্যান কে হয়েছে বা সভাপতি কে হয়েছে? তুমি মনে রাখবে। মনে রাখার কি আছে ভাই, একটু আগেই তোমার সাথে ডিসকাশন করলাম কি, যে প্ল্যানিং কমিশনের সব সময় চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী। প্রথম কে ছিলেন? নেহেরু ছিলেন। আর সেই প্ল্যানিং কমিশনের পরিবর্তনেই এটা তৈরি হয়েছে, সিস্টেমটা একই রয়েছে। তাহলে নীতি আয়োগেরও সব সময় চেয়ারম্যান হবেন কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অপশন নাম্বার বিতে আছে, প্রধানমন্ত্রী। বর্তমানে কে রয়েছেন? PM মোদি রয়েছেন, তো নরেন্দ্র মোদি। তাহলে এইটাও কোশ্চেন আসতে পারে, নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে, বর্তমান চেয়ারম্যান কে? কে সবসময় যদি প্রধানমন্ত্রী হন, তৈরি হয়েছে 2015 সালে, নরেন্দ্র মোদী সেই সময় ছিলেন, তো সেই সময় হচ্ছে নরেন্দ্র মোদী প্রথম চেয়ারম্যান, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এবং এখনো হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি। যদি মিটিং হয় নীতি আয়োগের, তাহলে তিনি হচ্ছেন কি বলে, সভাপতি হন। ঠিক আছে, আচ্ছা, বেশ ভালো কথা। পদাধিকার বলে এই কথাটার মানেটা বুঝলাম না। এখানে এই কথাটার মানে হচ্ছে, যে প্রধানমন্ত্রী হবে সেই নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে যাবে অটোমেটিক্যালি, আলাদা কোনো ইলেকশন হবে না। নীতি আয়োগের চেয়ারম্যান হতে গেলে যে প্রধানমন্ত্রী সেই হবে। নরেন্দ্র মোদীর বদলে যদি অন্য কেউ আসে, যে কেউ আসুক না কেন, তখনই সে অটোমেটিক নীতি আয়োগের প্রধানমন্ত্রী, তুমি নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি হয়ে যাবে। ঠিক আছে, চলো তারপরে 32 নম্বর প্রশ্নের উত্তর দেবে। বলছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এমন একটা নাম বলো যার সময়সীমা 1 বছর আগেই বন্ধ হয়ে গেছিল। মনে করে দেখো, পড়িয়েছি কি পড়াইনি। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, টাইমিং ছিল 1974 সাল, টাইমিং ছিল 1974 সাল। শেষ হওয়ার কথা 5 বছর, কাউন্ট করে দেখো 1979 সাল হয়। কিন্তু এটার আগেই কংগ্রেসের সরকার ছিল, ইন্দিরা গান্ধী সরকার ছিল, ইন্দিরা গান্ধী হেরে যায়, নতুন সরকার আসে জনতা দল। জনতা দল এসে আর পঞ্চম পঞ্চবার্ষিকী কন্টিনিউ করেনি, এসে এটাকে বন্ধ করে দিয়েছে 1 বছর আগেই, স্টপ করে দিয়েছে। স্টপ করে দিয়ে তারা রোলিং প্ল্যান এনেছে। জিজ্ঞাসা করবে যে প্রথম পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরিবর্তে কি আনা হয়েছিল? বলবে রোলিং প্ল্যান। কি আনা হয়েছিল? রোলিং প্ল্যান। চলো তারপরে দেখি পরবর্তী প্রশ্ন কি বলবো। বলছে 33 নম্বর কোয়েশ্চেন,
বলছে 20 দফা কর্মসূচি বা 20 পয়েন্ট প্রোগ্রাম, এটাকে টিপিপি বলা হয়, টিপিপি মানে 20 পয়েন্ট প্রোগ্রাম। এটা প্রথম গ্রামীণ দারিদ্রতা দূরীকরণের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। কত সালে নেওয়া হয়েছিল? এটা নেওয়া হয়েছিল 1975 সালে। তাহলে অটোমেটিক্যালি আনসার হয়ে যাবে 5th 5 ইয়ার প্ল্যান। যদি জিজ্ঞাসা করে 5th 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, 5th 5 ইয়ার প্ল্যান, যদি সাল জিজ্ঞাসা করে 1975, 5 ইয়ার প্ল্যান জিজ্ঞাসা করলে বলবে 5th ইয়ার। যদি প্রাইম মিনিস্টার জিজ্ঞাসা করে 20 পিপি কে নিয়েছিল বা 20 পয়েন্ট প্রোগ্রাম কে নিয়েছিল, তাহলে উত্তর হবে ইন্দিরা গান্ধী এই সময় ছিলেন, ঠিক আছে, ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন 34 নম্বর, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে? তাহলে প্রথম চেয়ারম্যান কে? সেই পুরনো কথা, জওহরলাল নেহেরু। পরিকল্পনা কমিশন 1950 সাল, সেই সময় হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু, তিনি ছিলেন আর কি, ঠিক আছে। আচ্ছা, পদাধিকার বলে। তারপরে বলছে পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন বা সহ সভাপতি কে ছিলেন? এইটা বেশ ভালো প্রশ্ন, নতুন একটা কোয়েশ্চেন এসছে, স্টার মার্ক করে রাখবে এবং হচ্ছে উত্তর দাগাবে হচ্ছে কে না গুলজারিলাল নন্দা, খুঁজবে এবং টিক করবে। গুলজারিলাল নন্দা ছিল হচ্ছে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনের দ্বিতীয় চেয়ারম্যান, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখবো কি বলছে। বলছে 36 নম্বর কোশ্চেন, বলছে খাদি ও গ্রামোদ্যোগ কমিশন, এই কমিশনটা কোন পঞ্চবার্ষিকীর সময় তৈরি হয়েছিল? ঠিক আছে, মুখস্থ রাখবে, এটা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সাল বলো 1900 কত সাল না 1956 সাল থেকে 1961 পর্যন্ত চলেছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখো কি বলছে। বলছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের মুদ্রা রুপির দুইবার, একবার নয় দুইবার ডিভ্যালুয়েশন হয়েছিল বা অবমূল্যায়ন হয়েছিল। ডিভ্যালুয়েশনের বাংলা হচ্ছে অবমূল্যায়ন, তার মানে হচ্ছে রুপির যে দাম সেটা পড়ে গেছিল, ঠিক আছে। কোথায় কোন সময় হয়েছিল মনে করো, দেখো তো ভাই, ইন্ডো পাক যুদ্ধ কবে হয়েছিল? ইন্ডো পাকিস্তানের আগে হচ্ছে ইন্ডো চায়না যুদ্ধ হয়েছিল, ভারত এবং চায়নার যুদ্ধ 1962-তে, ভারত এবং পাকিস্তান 1965-তে। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ কত সালে হয়েছিল? 1965 সালে হয়েছিল। এবং ওই সময়টাতেই খুব প্রবল পরিমাণে খরা দেখা দিয়েছিল, কৃষিকাজ প্রায় বন্ধ হয়ে গেছিল। এই তিনটে কারণের ফলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা একেবারে স্তব্ধ হয়ে যায়, ভারতের উৎপাদন কমে যায়, হ্রাস হয় এবং ভারতের অবমূল্যায়ন হয় রুপির, ঠিক আছে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি, ঠিক আছে। এইভাবে করে মনে রাখবে, অনেকদিন মনে থাকবে। চলো 38, পরিকল্পনা কমিশনের মূল কাঠামো যেমন প্রকৃতির ছিল, মূল কাঠামোটি কেমন প্রকৃতির ছিল? আচ্ছা, বলছে পরিকল্পনা কমিশন কেমন প্রকৃতির, দেখবে কোর্সে আমি খুব সুন্দর করে ডিটেলে তোমাদের আমি এটা পড়িয়ে এসেছি। ওখানে নোটের মধ্যে একটা ছিল যে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন কোনো কনস্টিটিউশনাল বডি ছিল না, কারণ যদি কনস্টিটিউশনাল বডি হল তার একটা আর্টিকেল থাকে, আর্টিকেল কিন্তু এর নেই। আচ্ছা, এটি একটি অসাংবিধানিক, কনস্টিটিউশনাল না মানে অসাংবিধানিক, পরামর্শদাতা সংস্থা মানে অ্যাডভাইজারি বডি। এটা একটা নন কনস্টিটিউশনাল অ্যাডভাইজারি, সরকারকে অ্যাডভাইস দেবে বা উপদেশ দেবে একটা বডি। নীতি আয়োগও সেম টু সেম, তার কারণ নীতি আয়োগ প্ল্যানিং কমিশনের পরিবর্তেই তৈরি হচ্ছে, সেম টু সেম, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাচুটরিও নয়, যেটাকে আমরা সংবিধিবদ্ধ আইনি সংস্থা বলে থাকি, সেটাও নয়। আর কোনোটি হবে না, কারণ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। চলো দেখবো তারপরে আমরা 39 নম্বর কোশ্চেন। তার আগে একটা বিশেষ ঘোষণা করে রাখি, দেখো যারা হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখো না তাদেরকে বলবো যে ইউর স্টাডি ডব্লিউবি অল এক্সাম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 9টা 15 থেকে ডেইলি লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস যেটা হচ্ছে মাথায় বোঝা না নিয়ে প্রত্যেকদিন অল্প অল্প করে দেখবে। সকাল 9টা 15 থেকে একেবারে ব্রেকফাস্ট করে বসে যাবে, প্রত্যেকদিন ওষুধের মতন একটু একটু করে খাও, পরীক্ষার চাপ কমে যাবে, ঠিক আছে। স্ট্র্যাটেজিক ওখান থেকে রিভিশন হয়ে যায়, অবশ্যই দেখবে। চলো তারপরে দেখি নীতি আয়োগ ও পরিকল্পনা কমিশনের মধ্যে প্রধান পার্থক্য কি? এটাকে আমি দুটো স্টার মার্ক করব। বেশ ভালো প্রশ্ন, যথেষ্ট গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে। বলছে নীতি আয়োগ তো বর্তমানে আছে, তার আগে ছিল প্ল্যানিং কমিশন, এই দুটোর মধ্যে পার্থক্য বলো। কারণ প্ল্যানিং কমিশনের পরিবর্তেই নীতি আয়োগ এসেছে, তাহলে যেহেতু এটার পরিবর্তে এটা এসেছে, দুটোর মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু পার্থক্য আছে, নাহলে তো ওটাই আগেরটাই থাকতো, নতুনটা কেন আনতো? তো মূল পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, আমি এখানে লিখি রাখি, এখানে লিখি হচ্ছে কি লিখবো না প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন, ভালো করে বুঝবে, পরিকল্পনা পরিকল্পনা কমিশন, কমিশন পরিকল্পনা কমিশন, ঠিক আছে। রইলো নিচে লিখলাম নীতি আয়োগ, নীতি আয়োগ, ঠিক আছে, নীতি আয়োগ লিখলাম, ওকে। এবার বলছে এই যে তোমার পরিকল্পনা কমিশন, এটা কি করে? ওপর থেকে নিচের দিকে আস্তে 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 ধীরে ধীরে কাজ করে, সেন্টার টু বটম, মানে হচ্ছে তোমার টপ টু বটম। এটা টপ, এটা টপ, ঠিক আছে, আর এটা হচ্ছে বটম।
এটা হচ্ছে বটম, মানে এটা নিচের তলার মানুষ, এটা হচ্ছে ওপর তলার মানুষ, তার মানে হচ্ছে এটা কেন্দ্রীয় সরকার বলতে পারো, এটা হচ্ছে গ্রামগুলো বলতে পারো, পঞ্চায়েত বলতে পারো, পুরসভা বলতে পারো। তাহলে পরিকল্পনা কমিশনের কাজের ধরনটা ছিল কেন্দ্র থেকে কমিশনগুলো আস্তে 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 নিচের দিকে আসবে, মানে হচ্ছে তোমার গ্রামের দিকে আসবে, কেন্দ্র থেকে আস্তে আস্তে গ্রামের দিকে। এতে করে কি হয়েছে, গ্রামগুলো মানে গ্রামের উন্নয়ন সেইভাবে করে হয়নি। তার কারণ সেন্টার দিল্লি কি করে বুঝবে প্রত্যন্ত অরুণাচল প্রদেশে বা রাজস্থানের গ্রামটাতে উন্নত হচ্ছে কি হচ্ছে না? সেই জন্য এই সিস্টেমটাকেই পরিবর্তন করে দিয়ে নীতি আয়োগ কি করেছে, বটম টু টপ করে দিয়েছে। মানে নীতি আয়োগের যত ধরনের স্কিম আসবে, যত ধরনের আর কি সরকারি প্রকল্প আসবে, আগে গ্রামে গ্রামে মানে বটমে কাজ করবে, নিচে কাজ করবে, তারপরে আস্তে আস্তে ওপরের দিকে যাবে। তো এটাই হচ্ছে মূল পার্থক্য। দেখো কত নম্বর অপশানে আছে, বলছে নীতি আয়োগ টপ ডাউন, নীতি আয়োগ হচ্ছে টপ থেকে ডাউনের দিকে আসবে পদ্ধতি, নাকি কমিশন হচ্ছে বটম থেকে আপের দিকে যাবে? না, এটা হবে না। কি হবে, নীতি আয়োগ বটম আপ করে থাকে, নীতি আয়োগ দেখো বটম থেকে আপের দিকে যাচ্ছে, আর রাজ্যগুলো সহযোগিতা পদ্ধতি মানে কমিশন হচ্ছে টপ ডাউন। অপশন নাম্বার বি হবে, টিক করবে, ঠিক আছে? তো অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর। ওকে, তার মানে বটম আপ মানে কি, বটম আপ মানে বটম থেকে আপের দিকে যাচ্ছে নীতি আয়োগ, এটা কাজ করবে পরিকল্পনা কমিশন। জাস্ট এই ইমেজটা মনে রাখবে, এই কোশ্চেনটা কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে? যে নীতি আয়োগ আর পরিকল্পনা কমিশনের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? চলো 40 নম্বর প্রশ্ন আমি দেখব। কোশ্চেন নাম্বার 40 বলছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি অর্থনীতির সর্বোচ্চ গড় বার্ষিক বৃদ্ধির হার অর্জন করেছিল? জাস্ট পড়ে এলাম, কিছুক্ষণ আগেই তোমাদের পড়লাম যে 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে একাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সব থেকে সফলতম ছিল, 7.9% জিডিপি গ্রোথ রেট ছিল, ঠিক আছে? সব থেকে গ্রোথ রেট এটারই বেশি ছিল, জিডিপি, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। চলো তারপরে 41 নাম্বার কোয়েশ্চেন বলছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে ভারতের লক্ষ্যমাত্রার হার কত ছিল এবং কত পরিমাণ অর্জিত ছিল? মানে ভারত প্রথম যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইমপ্লিমেন্ট করছে 1951 সালে, তখন ভারতের টার্গেট সেট করেছিল যে আমরা বছরে কত পার্সেন্ট উন্নত করব, মানে জিডিপি নেব 2.1%, অর্জন করেছি কতটা, 3.6%। তাহলে দেখেই বোঝা যাচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সফল হয়েছিল কি বিফল হয়েছিল? ভাই খুব ভালো পরিমাণে সফল হয়েছিল, খুব ভালো পরিমাণে সফল হয়েছিল। যা আমরা টার্গেট সেট করেছিলাম জিডিপির, তার থেকে অনেক বেশি অর্জন করেছি, ঠিক আছে? আচ্ছা চলো পরবর্তীতে 42 নম্বর কোয়েশ্চেন দেখো। বলছে দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটাকে ছোট করে আমরা ডিভিসি বলে থাকি, তারপরে ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো কোন পরিকল্পনাতে সময় শুরু হয়েছে? কোন পরিকল্পনার সময় শুরু হয়েছে, এইটা হচ্ছে প্রশ্ন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? উত্তর হবে, স্যার আপনি বলেছেন কিছুক্ষণ আগে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হচ্ছে ভারতের কৃষির উপরে জোর দিয়েছিল, ভারতের কৃষির উপরে জোর দিয়েছিল, কৃষি হতে গেলে ভালো সেচ দরকার পড়ে, তাহলে কৃষি ও সেচ, আর এই জন্যই এই সময় একটা নয়, দুটো নয়, চারটে বড় বড় বাঁধ প্রকল্প তৈরি হয়েছিল, যেমন ডিভিসি একটা, ভাকরানাঙ্গাল একটা, মহানদীর উপরে হীরাকুদ একটা, নাগার্জুন সাগর একটা, এই চারটেই বাঁধ হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ইমপ্লিমেন্ট হয়েছিল। মনে থাকবে, ভুলবে না কোনোদিনও। চলো 43 নম্বর প্রশ্নের উত্তর দেবে আমার সাথে। 43 নম্বর প্রশ্ন বলছে যে, বলো ভাই, ভারতের ক্ষুদ্র শিল্পকে আরো বেশি প্রসারিত করবার জন্য হচ্ছে কার্ভে কমিটি তৈরি হয়েছিল। কি কমিটি? কার্ভে কমিটি তৈরি হয়েছিল। এই কার্ভে কমিটি কত সালে তৈরি হয়েছিল? কত সালে কার্ভে কমিটি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে প্রশ্ন। উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, 1955 সালে তৈরি হয়েছিল কার্ভে কমিটি। জিজ্ঞাসা করবে কার্ভে কমিটি 1955 সালে, কিন্তু কি জন্য? ক্ষুদ্র শিল্পকে বাঁচানোর জন্য, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে দেখি 44 নম্বর কোয়েশ্চেন বলছে, বোকারো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে স্পেলিংটা এইরকম হবে, বোকারো ইস্পাত কারখানা বা স্টিল ফ্যাক্টরি, এটা ঠিক আছে? এটা সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর এর সহযোগিতাতে তৈরি হয়েছিল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তৈরি হয়েছিল বোকারো? এটা তৈরি হয়েছিল 1964-তে। কত সালে তৈরি হয়েছিল? 1964-তে। আর 1964 মানে স্যার তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তার মানে তৃতীয়টাতে তৈরি হয়েছিল বোকারো। বোকারো কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে। কোথায় রয়েছে বোকারো? ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে। ঝাড়খণ্ড কোথায় রয়েছে? বলবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড
ঝাড়খণ্ড রাজ্যে রয়েছে হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট। এবার মাথায় একটু জোর দাও, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষিতে ছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিল্পের উপরে জোর দিয়েছিল, তিনটে বড় বড় শিল্প কারখানা তৈরি হয়েছিল। কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের বলিয়ে দিয়েছি যে দ্বিতীয়তে শিল্প কারখানা তৈরি হয়েছিল তিনটে বড় বড় ইস্পাত কারখানা, কি কি অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে? চলো ততক্ষণে আমরা 45 দেখে নিই। 45 বলছে পার্সপেক্টিভ প্ল্যানিং, বলছে দীর্ঘমেয়াদী পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছে তো চলছে, তার ব্যাকগ্রাউন্ডে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং চলছিল, যেটাকে সরকার নাম দিয়েছিল, কি নাম দিয়েছিল না পার্সপেক্টিভ প্ল্যানিং। এই পার্সপেক্টিভ প্ল্যানিং কত বছরের জন্য নিয়েছিল? এটা হচ্ছে হয় সবসময়ের জন্য 15 থেকে 20 বছরের লম্বা প্ল্যানিং। আমাদের পঞ্চবার্ষিকী 5 বছরের, আর পার্সপেক্টিভ প্ল্যানিংগুলো লং টার্মের জন্য হয় 15 থেকে অন্তত 20 বছরের জন্য। আমরা একবারই নিয়েছিলাম এই পার্সপেক্টিভ প্ল্যানিং, ঠিক আছে? চলো তারপরে 46 নাম্বার, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে গ্রামীণ এলাকার সমন্বিত গ্রাম উন্নয়ন কর্মসূচি, যেটাকে আমরা আইআরডিপি বলি, আইআরডিপি পুরো নাম জিজ্ঞাসা করলে উত্তর দেবে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কি নাম? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছিল? ঠিক আছে, তো উত্তর কি হয়ে যাবে? ষষ্ঠ, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার। 6th 5 ইয়ার প্ল্যানে আইআরডিপি শুরু হয়েছে। আইআরডিপি 6th 5 ইয়ার প্ল্যান, ইন্দিরা গান্ধী সেই সময় ক্ষমতায় ছিল, ঠিক আছে? চলো তারপরে দেখো কি বলছে, 47 নাম্বার, বলছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটা টাইমিং ছিল 85 থেকে 90, রাজীব গান্ধী এই সময় ছিলেন, বেসরকারি ক্ষেত্রকে সরকারি ক্ষেত্রের চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার মূল কারণ কি ছিল? মানে সরকারি ক্ষেত্রকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল, তার প্রধান কারণ ছিল উৎপাদনশীলতা ও আধুনিকরণ বৃদ্ধি, সরকারি ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ করা, বিদেশি কোম্পানির চাপ, নাকি কৃষিকাজে। ভাই অপশন নাম্বার দেখেই বোঝাচ্ছে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা, 48 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ভারতের পরিকল্পনার ইতিহাসে কোন সালকে অর্থনৈতিক সংকটের দশক বলা হয়? আগে স্টার তারপরে অন্য গল্প, ঠিক আছে? দশক মানে 10 বছর, বলছে কোন দশকটা ভারতের অর্থনৈতিক দিক থেকে ভীষণ পরিমাণে চাপযুক্ত একটা ছিল, দশক ছিল। 10 বছর থেকে ভারতবর্ষ অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছিল। তুমি মনে করে দেখো না, 1962তে ইন্ডো চায়না যুদ্ধ, 1965তে ভারত পাকিস্তান যুদ্ধ, আবার 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ। তাহলে এতগুলো যুদ্ধ দেখেছে পুরো টোটাল গোটা দশকটাতে। তাহলে 10 বছর কোথায় আছে? 10 বছর এই যে দেখো, 1961 থেকে 71-এর এই সময়টা হচ্ছে তোমার সব থেকে অর্থনৈতিক সংকটের দশক ছিল, যেহেতু আমরা ফেস করেছিলাম তিনটে বড় বড়, পুরো 10 বছর ধরে বড় বড় যুদ্ধ ছিল সেই জন্য, ঠিক আছে? চলো তারপরে 49 নম্বর প্রশ্ন দেখবো আমরা। বড় সড়ো প্রশ্ন আছে, স্বাস্থ্যবান কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে খুবই লজিক্যাল কোয়েশ্চেন। বলছে নীতি আয়োগ বর্তমানে ভারতের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী বদলে কত বছরের অ্যাকশন প্ল্যান এজেন্ডা এনেছে? তার মানে বলছে এখন তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে না, তার কারণ তার বদলে নীতি আয়োগ চলে এসেছে। নীতি আয়োগ এই পঞ্চবার্ষিকীর পরিবর্তে নতুন প্ল্যান এসছে কত বছরের জন্য, যেটাকে আমরা নাম দিয়েছি অ্যাকশন এজেন্ডা। এই অ্যাকশন এজেন্ডা কত বছরের হয়? এটা হয় 3 বছরের অ্যাকশন এজেন্ডা এবং 15 বছরের দীর্ঘমেয়াদী ভিশন। তার মানে একটা হচ্ছে শর্ট টার্ম প্ল্যান থাকে, যেটাকে অ্যাকশন এজেন্ডা বলা হয়, 3 বছরের মধ্যে আমরা সফলতা অর্জন করব এইরকম। আরেকটা হচ্ছে যেগুলো বৃহত্তর গোল থাকে, বৃহত্তর লক্ষ্য থাকে, সেগুলোকে আমরা 15 বছর মানে লং টার্মের, আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকবো, ঠিক আছে? এইটা ওকে। চলো তারপরে 50 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যবস্থার আনুষ্ঠানিক সমাপ্তির ভারতের অর্থ ব্যবস্থাকে কোন দিকে পরিচালিত করেছিল? এইটা হচ্ছে প্রশ্ন। কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ থেকে মুক্ত বাজার এবং রাজ্যগুলি সক্রিয় অংশীদারিত্ব, এগুলো করেছিল। অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট আনসার। তার মানে কেন্দ্রীভূত নিয়ন্ত্রিত থেকে মুক্ত করা বাজার মানে হচ্ছে ভারতের যে মার্কেটটা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা কন্ট্রোল ছিল, সেটাকে একটুখানি মুক্ত করা হলো, বাজারটাকে একটু ফ্রি ছাড়া হলো, যাতে বেশি বেশি কেনা বেচা হয়, বেশি বেশি আর্থিক লেনদেন হয়, ভারতের জিডিপি বাড়ে। আরেকটা কি ছিল? রাজ্য যত রয়েছে আমাদের, সেই রাজ্যগুলিকে অংশীদারিত্ব করা, মানে রাজ্যগুলিকে সমান অধিকার দেওয়া বা ক্ষমতা দেওয়া, যে তোমরাও অর্থনীতিতে পার্টিসিপেট করো, যাতে ভারতের অর্থনীতিটা একটা জায়গায় বদ্ধ না হয়ে থাকে, একটু এরিয়াটাকে আরো বাড়ানোর জন্য নীতি আয়োগ এই প্ল্যানটা নিয়েছিল, ঠিক আছে? তো এটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় অর্থনীতি। সেন্ট্রাল এবং রাজ্যগুলো, স্টেট গভর্নমেন্টগুলো একসাথে মিলে অর্থনীতিতে কাজ করছে, এই জন্য ভারতবর্ষের হঠাৎ করে এত বেশি গ্রোথ দেখা যাচ্ছে।
ঠিক আছে? তো এই ছিল আমাদের হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমি ইজি কোয়েশ্চেন, মডারেট কোয়েশ্চেন এবং টাফ কোয়েশ্চেন মিলিয়ে 50টা প্রশ্ন বেস্ট হচ্ছে তোমাদের কিছু কোয়েশ্চেন্স আমি এখানে করালাম। ভালো অবশ্যই লেগেছে আমি জানি। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যেতে হবে এবং কমেন্ট বক্সে তোমার হচ্ছে মতামত জানিয়ে যাবে, স্যার এরপরে কি টপিকের উপরে ভিডিও চাইছো। তো এরপরে আমি তোমাদের জন্য অবশ্যই এমসিকিউজ নিয়ে আসবো, যেটা আমাদের টপিকের মধ্যে রয়েছে, সিলেবাসের মধ্যে রয়েছে। ওয়েট করে থাকো, বেস্ট আসছে আর একটা কারেক্ট আমাদের হচ্ছে ক্লাস আসছে, ততক্ষণে দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউ স্টাডি। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড জয় হিন্দ।